শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। কেমন চলছে সরকারি প্রাথমিকে স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আলামিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পোড়া হচ্ছে 1.5 কোটি টাকা। সপ্তাহের ডিম বনরুটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। রিপোর্টের জন্য ছবি তুলেছেন লুৎফর রহমান। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? 20 টাকার খাবার দিয়ে আমার লাভ আছে কি? লাভ নেই। আর বাচ্চাদের কিছু হয়ে যেতে তাহলে কি করতে পারো? দিতে আমাকে বাচ্চা 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে দুপুরের খাবার, সেই খাবার এসেছে মিড ডে মিলের। বনরুটি কতটা ঠিকঠাক, ডিম কতটা ঠিকঠাক, সেটি আমরা অনুসন্ধান করব। হাতত নিয়ে বুঝতে পারছি এই রুটি খাওয়ার খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা ফাঙ্গাস, যার কারণে এই খামিরটা এই গন্ধটা আসতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত নেয়নি। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বানরুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। খামিরটা ভিজা আছে না, এই রুটিটা খেলে কিন্তু পেটে ব্যথা হবে, আপনারও হবে। আশেপাশের আরো কয়েকটি জেলা ঘুরে দেখতে চাই আমরা। রুটি ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে ন্যূনতম 60 গ্রাম ওজনের। প্রতি পিসের দাম 14 টাকা পর্যন্ত। এটার ওজন 35 গ্রামের বেশি হবে, 40 গ্রামের বেশি মনে হচ্ছে না তো, এরকমই হবে। এটি সরকারি হিসাবে অন্তত 60 গ্রাম দিতে হবে, সেটি 45 কিংবা 50 গ্রামের বেশি কোনোভাবেই মনে হচ্ছে না। এই আকারের ডিম মেপে দেখতে চাই আমরা। 43 গ্রাম, 39 গ্রাম। আপনার চোখে সবচেয়ে বড় ডিম যেটা, সেটা দেন। ও, এটাও 51। 60 গ্রাম না দিয়ে কম ওজনের ডিম দেয় কি লাভ হচ্ছে সংশ্লিষ্টদের? জানতে পাবনার একটি খামারে যাই আমরা। মানে 1 টাকা কম বেশ। আচ্ছা, তার মানে ছোট ডিম যদি কেনা যায় তাহলে টাকা কম লাগে? হ্যাঁ, টাকা কম লাগে। 55 গ্রামের থেকে বড়র ভিতরে চলে যায়। যে কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। শুধু কম ওজন আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। ডিম কি হয়? আর কলার বিষয়ে স্কুলগুলোর শিক্ষার্থীরা কি বলছেন? মাঝখানে কলা খারাপ থাকে। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। এই স্কুলের শিক্ষার্থীরা এমন মন খারাপ করে কলা খাচ্ছেন কেন? কলাটা পাকেনি, কষ্ট লাগছে। কলা অনেক শক্ত এবং কষ লাগছে। এই 9-6 থেমে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জেও, যেখানে খাবার দিচ্ছেন MS সমতা ট্রেডার্স। আজকে সবচেয়ে বড় কলা দিয়েছে, সেই কলার ওজনটা আমরা দেখতে চাই। 100 গ্রাম ওজনের কলা দেওয়ার কথা, সেই কলাতেও পকেট কাটছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে?
উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। ওই আর কি 120টা আছে, 3 টাকা 3.5 টাকা পরে আর কি পার পিস। এইটা যেমন 200 গ্রাম, এটা যদি আরো ছোট হয় সেটার দাম তো আরো কম। হ্যাঁ, কম হবে। এটা কি কলা? নওগাঁ থেকে এবার রাজশাহীর গোদাগাড়িতে আমরা। সেখানকার স্কুলগুলোতেও কলা মানেই কম দামের কলা ছিল প্রতিটা পিসের জন্য। যে পরিমাণ বাজেট দেওয়া হয়েছে তাতে 29,58,750 জন শিক্ষার্থীর জন্য যদি প্রতি কলায় অন্তত 60 টাকা করে পকেটে ঢুকানো যায়, প্রতি সপ্তাহে অসাধু কর্মকর্তারা পকেটে ঢুকিয়ে নিচ্ছেন 2 কোটি টাকা। নিম্নমানের কলা, রুটি, ডিম খেয়ে বিভিন্ন স্থানে অসুস্থ হয়েছেন 3 শতাধিক শিক্ষার্থী। বেশি অসুস্থ হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জে। 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এই শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন 20 জন শিক্ষার্থী। পাউরুটি খেয়ে আমার পেট ব্যথা এবং বমি হয়েছিল। শুধু রাজশাহী বিভাগের 12 উপজেলায় 2.25 লাখ শিক্ষার্থীর জন্য কলা, রুটি, ডিম সরবরাহ করে গণ উন্নয়ন কর্ম কাক। কি ব্যাখ্যা দেবেন তারা? সব সরবরাহকারীর জবাব প্রায় এক। কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন প্রকল্প পরিচালক? অ্যাকশনটা আমাদের নিতে হবে, কারণ আসলে কোমলমতি বাচ্চাদের এই খাওয়া কোনো ক্রমেই আমরা এই বিষয়ে আমরা কোনো প্রকারের ছাড় দিতে রাজি নেই। কিছু ব্যবস্থা নেয়ার পরেও যখন সমাধান হচ্ছে না, তখন শিশু স্বাস্থ্যের কি হাল? উপাদানগুলো যদি ক্ষতিকর থাকে, সেটা বাচ্চাদের কারো লিভারের ক্ষতি হতে পারে, বা আর যদি বাসি পচা থাকে তাহলে ডায়রিয়া হতে পারে, বা জন্ডিস হতে পারে, হেপাটাইটিস ই এগুলো হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টা বলছেন, আর্থিক অনিয়মে শিশুরা যেন ঝুঁকিতে না পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। ব্যাপক দুর্নীতি হলে বড় ধরনের ব্যবস্থা নিতে হবে। দেশের 150 উপজেলায় 5,500 কোটি টাকার প্রকল্পে যাদের কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে অনিয়ম, তাদের বিষয়ে কিছু কি জানেন মন্ত্রী? 41 গ্রামের উপরে কোনো ডিম নেই, দেওয়ার কথা 60 গ্রাম, কলা দেওয়ার কথা 100 গ্রাম, 90 গ্রামের বেশি কলা পাইনি এবং সেগুলো সব সাগর কলা। সারা বাংলাদেশে 11টা উপজেলার চিত্র একই। আপনি নির্দেশনা দেওয়ার পরেও কেন এমন ঘটনা ঘটছে? এই যে আজকে দিয়ে আসছি যে হেডমাস্টার এবং ম্যানেজমেন্ট কমিটি এই কমিটিতে থাকবে, তারা বুঝে নেবে। আর আপনারা যেটা করছেন এই জন্যই তো আমরা ধরতে পারছি, আরও করবেন। এই শপথ দেশের প্রতিটি নাগরিকের জন্য, কিন্তু সে কথা মনে রাখেনি স্কুল ফিডিং প্রকল্পের সংশ্লিষ্টরা। বর্তমানে 5 প্রকার খাবার দেয়া হচ্ছে শিশুদের। আগামীতে দেশের সরকারি সব প্রাথমিকে খাবার দিতে 12,000 কোটি টাকা খরচ করতে চায় সরকার। কিন্তু দুর্নীতির লাগাম যদি না টানা যায়, তাহলে ফের বঞ্চিতই থেকে যাবে এইসব কোমলমতি শিক্ষার্থীরা। আল আমিনা কখন, যমুনা নিউজ, বাংলাদেশ। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সংবাদ প্রচারের পর কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বিকেলে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঠিকাদারদের তলব করে জরুরি বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। অনিয়মকারীদের কার্যাদেশ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুতই সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খাবারে কোনো আপোষ করতে দেবেন না। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। বিলুপ্ত নয় এলিট ফোর্স র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
এতে করে বাহিনীটির স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। দুপুরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দফতর পরিদর্শন শেষে গণমাধ্যমকে সব কথা জানান মন্ত্রী। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো র্যাব সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সংস্থাটি নিয়ে নানা সমালোচনা, নাম ও আইন পরিবর্তন ইস্যুতে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, এলিট ফোর্স হিসেবেই থাকছে র্যাব, তবে নতুন আইনের কথা ভাবছে সরকার। র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। তবে সব ক্ষেত্রেই এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। সন্ত্রাস ও উগ্রবাদ দমনে 2004 সালে বাহিনীটির প্রতিষ্ঠা হলেও বিগত বছরগুলোতে বিরোধী মত দমন পীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা ইস্যুতে বিতর্কিত হয়ে পড়ে সংস্থাটি। ফল হিসেবে 2021 সালে র্যাব ও 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা রাজনৈতিক ছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমুণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। এ সময় ব্যক্তির দায় বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সেই প্রতিষ্ঠানের আইনে জনকল্যাণমূলক কাজের কারণে সরকারের উপর জনগণের আশার সঞ্চার হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেই আস্থা নষ্ট করতে কিছু রাজনৈতিক দল নানা বিদ্রূপ করলেও জনগণকে টলাতে পারছে না। প্রধানমন্ত্রী তার বাবার পথ অনুসরণ করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছেন। এছাড়া জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী 30 মে তার 45তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে সোমবার সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় বিএনপির যৌথ সভা। সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতার স্মরণে 25 মে থেকে 1 জুন দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ 8 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয়, সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। 30 মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বলা হয়, ক্ষমতা আসার পর থেকেই সরকার প্রধানের একের পর এক কর্মসূচি বাস্তবায়ন দেখে জনমনে আস্থা তৈরি হয়েছে। পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রূপ করছেন। এর আগে সকালে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় অংশ নেন মরহুম সিনহার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। আরিফিন শাকিব। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। গেল 24 ঘন্টায় সিলেটে 2 ও কুমিল্লায়
প্রাণ গেছে আরও এক শিশুর। হামের প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে এ পর্যন্ত প্রাণ গেল 37 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 73 জন, মোট চিকিৎসাধীন 275 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 26 জন, চিকিৎসাধীন আছেন মোট 103 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। 9 মাসের কম বয়সী শিশুদের হাম আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল মায়ের বুকের দুধ কম খাওয়ানো। বর্তমানে প্রায় 63% মা সন্তানদের ব্রেস্ট ফিড করান না, ফলে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সহজেই হামের মতো ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশে হামের পুনরুত্থান, আজকের সংক্রমণ ও আগামী দিনের স্বাস্থ্য ঝুঁকি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা। জানান, দেশের 95% শিশুকে টিকার আওতায় আনার ফলে হামের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে কার্যকর প্রতিরোধ গড়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ানো এবং ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন চিকিৎসকরা। আমাদের দেশে ম্যাক্সিমাম বাচ্চা ম্যালনারিশড, তাদের ইমিউন রেসপন্সটা ইমিউনোলজিক্যালি তারা ইমিউন সাপ্রেস থাকে, ইমিউন রেসপন্সটা অত ভালো হয় না, যার জন্য আইজিএমটাও অনেক ক্ষেত্রে দেখা যায় একটু প্রলং টাইম হলে আমরা আইজিএমটা পাই না। সামর্থ্যের মধ্যেও যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের সকলের সচেতনতা দরকার। অনেকে কিন্তু শখের বশত কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ান না, 1 বছর বা 2 বছর পর্যন্ত যেটাই বলি না এখন, এটা তাদের বাচ্চার একটা অধিকার। সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত না করি, ব্রেস্ট ফিডিংটা আমাদের চলুক। সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের কিভাবে কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। পরে সেলিমা রহমান বলেন, জাতি দল যেন ঐক্যবদ্ধ থাকে, প্রধানমন্ত্রী সেভাবে কাজ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নে সংরক্ষিত আসনের এমপিরা সহায়ক ভূমিকা পালন করবেন বলে জানানো হয়। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে বলেও জানান সেলিমা রহমান। আমাদের উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরাও চাচ্ছি আমরা যেন এই সংসদে, বিশেষ করে বর্তমান সরকার যে পরিকল্পনা, যে দৃষ্টিভঙ্গি যা নিয়ে তিনি এগোচ্ছেন, যেভাবে মানে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এখানকার মানুষকে বৈষম্য বিরোধী বিভিন্ন যে ইয়েগুলো হয়, মানুষরা যে ভোগ করেন, তাদের বিরুদ্ধে উনি যে কাজ করছেন, সেইখানে আমরা যেন তার সঙ্গে অন্তত কিছুটা সহযোগী হলেও আমরা কাজ করি। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে এনএসসি। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে 3,08,924 কোটি টাকা। সভা শেষে অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে স্পষ্ট হবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গি। বড় এডিপি হলেও বাস্তবায়ন সম্ভব। নানামুখী সংকটে থমকে আছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড। অর্থের টান এবং দুর্নীতিতে আটকে গেছে সবকিছু। এমন এক অবস্থায় এসেছে বাজেট। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন পেয়েছে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেওয়া হয় নানান দিক নির্দেশনা। 2026-27 অর্থ বছরের এডিপির আকার 3 লাখ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত সংস্থা এবং কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় 3,08,924 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে 30%। নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা, আর প্রকল্প ঋণ ও অনুদান ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, এই ব্যয় বরাদ্দ অর্থনীতিতে আনবে নতুন দৃষ্টিভঙ্গি। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতের মধ্যে সবার উপরে পরিবহন ও যোগাযোগ খাত, তারপরই শিক্ষা ও স্বাস্থ্য। প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, তারপর মেট্রো রেলের এমআরটি লাইন 5 এবং মাতারবাড়ি প্রকল্প। এডিপিতে থোক বরাদ্দ রাখা হচ্ছে 1,18,000 কোটি টাকার বেশি। প্রশ্ন ছিল, এত বড় এডিপি বাস্তবায়ন কি সম্ভব? বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না।
সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে গুরুত্ব পাচ্ছে ইশতেহার বাস্তবায়নের নানা দিক, দারিদ্র্য বিমোচন, বৈষম্য দূর, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তায় থাকবে বিশেষ নজর। বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে নতুন ভিসির নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ করতে হবে। রোববারের সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা ও হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নতুন ভিসির যোগদান ঘিরে রোববার ডুয়েটে দফায় দফায় সংঘর্ষ হয়। উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয়ে বিচারকদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। রাজধানীর গুলশানে স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বলেন বিচার বিভাগ রাজনৈতিক শক্তি বা সরকারের কাছে নয়, জনগণের কাছে দায়বদ্ধ। রাজনৈতিক হস্তক্ষেপ বিচার বিভাগের উপর থেকে মানুষের আস্থা কমায়, তাই স্বাধীন বিচার ব্যবস্থা গঠনে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন আলোচকরা। রাজধানীর গুলশানে একটি 5 তারকা হোটেলে ঢাকা ট্রিবিউন এবং রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের যৌথ আয়োজনে বাংলাদেশে একটি সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব শীর্ষক সেমিনার। অংশ নেন সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী, সাংবাদিক সহ অংশীজনরা। আলোচনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, সাংবিধানিকভাবে বিচারকরা স্বাধীন হলেও বেশিরভাগ বিচারকরা এর চর্চা করেন না। সুজন সম্পাদক বলেন, সংস্কার কমিশন বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত যেসব সুপারিশ করেছিল তার বেশিরভাগই নোট অফ ডিসেন্ট দিয়েছে বর্তমান সরকারি দল। তাই বিচার বিভাগ কতটা স্বাধীন হবে তা নিয়ে সংশয় আছে। সাংবিধানিকভাবে বিচারকরা স্বাধীন হলেও বেশিরভাগ তা চর্চা করেন না। স্বাধীনতা মানসিক বিষয়। বিচার বিভাগ একা বিচার নিশ্চিত করতে পারে না, তার সাথে রাষ্ট্রের অন্যান্য অর্গানকে সঠিকভাবে কাজ করতে হয়। বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত রিফর্ম কমিশনের বেশিরভাগ সুপারিশেই নোট অফ ডিসেন্ট দিয়েছে সরকারি দল, তাই এগুলো কতটা বাস্তবায়ন হবে তা বলা যাচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে এমন অধ্যাদেশগুলো বাতিল করেছে সরকার। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিএনপি নোট অফ ডিসেন্ট দিলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি বিচার বিভাগের উপর আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে। নোট অফ ডিসেন্ট দিলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। অনেক বেশি কেস পেন্ডিং পড়ে আছে। বিচারকদের লজিস্টিক সাপোর্ট নেই, টাইপিস্ট নেই। কিভাবে তারা এত কম সময়ে এত কেসের রায় দেবে? যেগুলোতে সরকারের জবাবদিহি নিশ্চিত করেছে বা করার একটা পসিবিলিটিস তৈরি হয়েছে, যে সমস্ত অর্ডিন্যান্সে, সেগুলোকে বাদ করা হয়েছে। আলোচকরা বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহ্বান জানান। একই সাথে স্বচ্ছ সাংবাদিকতার স্বার্থে বিচারালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার তাগিদ দেন। রাজনৈতিক হস্তক্ষেপ বিচার বিভাগের উপর থেকে মানুষের আস্থা কমায়। আইন প্রণয়নের আগে তাড়াহুড়া না করে সময় নিয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশি বিচার ব্যবস্থার উন্নয়নে ইউএনডিপি সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও পাশে থাকবো আমরা। বিচার ব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোকে বিচারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। বিচারালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে বাধা তৈরি করছে। বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে এর আধুনিকীকরণের তাগিদ দিয়ে বক্তারা আশা করেন, জনগণের আস্থা অর্জনে সাহসী হবেন বিচারকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজস্ব ব্যবস্থায় পরোক্ষ করের উপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে। প্রত্যক্ষ কর ব্যবস্থার দিকে গেলে
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন এবং বৈষম্য অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো, এমন মন্তব্য করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দুপুরে ভয়েস ফর রিফর্মের বাজেট আলোচনায় রাজস্ব আদায়ে পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতার সমালোচনা করেন তারা। তাদের মতে উৎসে কর কর্তনের মাধ্যমে রাজস্ব আদায় বাড়লেও তা মূলত ভোক্তার উপরই চাপ ফেলছে। এই কর কাঠামো অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে অর্থনীতির তুলনায় বাজেট কাঠামো ভারসাম্যপূর্ণ নয়, ফলে কাঙ্ক্ষিত সামাজিক সুরক্ষা ও সমতা নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ফয়সালা করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে সাংবাদিক সংগঠন RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ভালো নির্বাচনের সংস্কৃতি নির্মাণে কমিশনের আন্তরিকতার ঘাটতি থাকবে না বলেও আশ্বস্ত করেন। অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে গণমাধ্যম ব্যক্তিত্বরা। স্থানীয় সরকার নির্বাচন ইসির জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তারা। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিগত কমিটির বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। এ সময় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, বর্তমান কমিশন একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালালেও সামনে তাদের অনেক বড় চ্যালেঞ্জ, আর সেটি হলো স্থানীয় সরকার নির্বাচন। কারণ সেখানে প্রতিদ্বন্দ্বিতা গ্রাম ও গোষ্ঠীতে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে ছিল না বলেও জানান তিনি। আমার একটি রিপোর্ট যার পছন্দ হবে না তার কাছে আমি খারাপ সাংবাদিক, আবার যার পছন্দ হবে তার কাছে ভালো সাংবাদিক, এভাবেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, তকমা দেয়া হয়। এবং আমরা দীর্ঘ সময় ধরে গত 17 বছরও দেখেছি যে এক ধরনের ট্যাগের মধ্য দিয়ে আমরা সাংবাদিকতা করেছি। একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন। আপনাকে আগে সাংবাদিকদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে হবে এবং তারপরে আপনি এই বিধিনিষেধগুলো দিবেন, আমরা সবাই অবশ্যই মেনে নেব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংসদে বিরোধী দলের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। অপরদিকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনের ইতিবাচক দিকগুলোর ব্যাপারেই জোর দেন। আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন, প্রথমে আমি এটাতে হাত দিব যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক এটা হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে, এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কোয়ালিটেটিভ কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মোটা দাগে সুষ্ঠু ইলেকশন আমরা বলতে পারছি না বলে দুঃখিত। জনগণের ভাষাটা আমি দেখেছি, জনগণের ইচ্ছার প্রতিফলন আমি দেখেছি। এছাড়াও বিরোধী দলের প্রতিনিধিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা আঁকা পাকা পথ মাড়িয়ে এতটুকু এসেছি, কিন্তু সুষ্ঠু ইলেকশন ব্যবস্থা ছাড়া এটা কোনোদিন মসৃণ পথ তৈরি করা যাবে না। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর 16 আনা সহযোগিতা প্রয়োজন। আন্তরিকতার ঘাটতি নয়, বরং কমিশনের বোঝার ভুল থাকতে পারে, আর সেই ভুল হলে তা ইচ্ছাকৃত নয় বলেও আশ্বস্ত করেন তিনি। অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। এখন দুইবার হাত থেকে যদি দুইজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে যে কি হবে এটা আমাদের কারবালা হয়ে যাবে। দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে কোনো ঝামেলায় যাব না। RFEDর 2026-27 মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরামুদ্দৌলা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিরাট এক সুখবর। বিশ্বকাপ উপলক্ষে এবারই প্রথম বিশ্বমানের 13টি ফ্যান জোন হচ্ছে বাংলাদেশে, যেখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি থাকবে খাওয়া, গেমিং এবং জার্সি ও সুভেনির কেনার বুথ। বিশাল এই আয়োজন করতে যাচ্ছে হাউস ও অ্যাথলেট স্পোর্টস গিয়ার নামের দুটি প্রতিষ্ঠান। ফ্যানজোনের এই আয়োজনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠান দুটি। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। 11 জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মসনদ দখলের লড়াইয়ের। নিশ্চয়ই প্রিয় দলের খেলা কোথায় কিভাবে দেখবেন সেই ভাবনা শুরু হয়ে যাবে বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই। তবে এবার খেলা দেখার আনন্দ বেড়ে যেতে পারে কয়েক গুণ।
কারণ এবারে প্রথম বিশ্বমানের ফ্যান জোন হচ্ছে বাংলাদেশে, তাও আবার একটি দুটি নয়, মোট 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, উত্তরা সহ ঢাকাতে মোট 4টি, বগুড়া, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ দেশের আরও 9 জেলায় হচ্ছে এই ফ্যান জোন। ফ্যান এক্স জোন নামের এই আয়োজনে থাকছে 3টে ক্যাটাগরি: রেগুলার ফ্যান জোন, প্রিমিয়াম ফ্যান জোন ও দ্য আলটিমেট শোডাউন। এই 3টি জোনেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা তো থাকবেই, সেই সাথে থাকবে আরও অনেক কিছু। খেলা শুরুর আগে কিংবা ব্রেকে অথবা 2 খেলার মাঝের সময় পার করার জন্য থাকবে বিভিন্ন গেমিংয়ের ব্যবস্থা, থাকবে ফুড কর্নার, জার্সি ও সুভিনির কেনার সুব্যবস্থাও, সেই সাথে থাকছে দর্শকদের সেলফি তোলার জোন। তবে প্রিমিয়ার ফ্যান জোনে থাকবে আরও বিশেষ আয়োজন। সাধারণ ফ্যান জোনের সুযোগ সুবিধার সাথে থাকবে গেমিং জোন, এআইতে পেনাল্টি শুটআউট চ্যালেঞ্জ, বন্ধুদের সাথে ড্রিবলিং গেমস খেলার সুযোগ এবং ফুটবল সম্পর্কিত অন্যান্য আরও মিনি গেমসের সুব্যবস্থা। থাকবে বিশেষ সিটিং এরিয়া, সেই সাথে নামি দামি ব্র্যান্ডের ফুড শপ, ফেস পেইন্টিং, স্টিকার স্টল, সাথে কন্টেন্ট ক্রিয়েটর জোন ও শৌচাগারের ব্যবস্থা। তবে প্রিমিয়ার ফ্যান জোনে ঢুকতে হলে করতে হবে অন স্পট রেজিস্ট্রেশন, তবে সেটা বিনামূল্যে। সবগুলো জোনেই থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফ্যানেক্স জোনটা প্রত্যেকটা জায়গায় অনেক বড় বড় জায়গায় মিলে করা ফ্যানেক্স জোনগুলো, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিমের, লাইক ধরি আমি যদি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, সবার জন্য একটা করে জোন ভাগ করা আছে। সেখানে গিয়ে সে ছবি তুলতে পারবে। ওখানে ছোট ছোট খেলার ব্যবস্থা করা হয়েছে গেমিংয়ের, যে গেমিংগুলো সে উইন করলে হয়তো সে ওয়ার্ল্ড কাপের কোনো না কোনো একটা সুভিনিয়র গিফট পাবে। সো এইভাবেই করা, এবং ফুড থেকে শুরু করে, যেহেতু খেলার টাইমগুলো রাতে, সো এমনভাবে করা হয়েছে যাতে একটা মানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে উইথ দ্য সিকিউরিটি, অ্যান্ড সবাই একটা এনজয় করতে পারে, যে একটা ভাইব পাইতে পারে যে আমরা বাংলাদেশে বসেও ইউএসএ বা কানাডা বা মেক্সিকোর যে ফিলটা খেলা দেখার, সেটা তৈরি করার জন্য ফ্যান এক্স জোনের আসলে উৎপত্তি। ফ্যান জোনের এই প্রোগ্রামের আড়ম্বর উদ্বোধন অনুষ্ঠানও করবে আয়োজকরা। সবকিছু ঠিক থাকলে 9 জুন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফে সভাপতি তাবিদ আওয়াল, হামজা চৌধুরী সহ আরও অনেক হেভিওয়েট অতিথি। এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা ফুটবল দল ও 2003 সালে সাফ জয়ী দলের সদস্যদের। বাংলাদেশের যত স্পোর্টসম্যান আছে, যারা লিজেন্ডারি স্পোর্টসম্যান, সেটা ফুটবল হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা দাবা হতে পারে, সেটা সাইকেলিং হতে পারে, কিংবা সেটা আপনার ব্যাডমিন্টন হতে পারে, সবাইকে একটা প্ল্যাটফর্মে করে আমরা 9 জুন একটা গালা প্রোগ্রাম রান করছি। বাংলাদেশের এই বিশ্বকাপ উন্মাদনার খবর সংগ্রহ করবে ব্রাজিল ও আর্জেন্টিনা সহ একাধিক বিদেশি গণমাধ্যম, বলছেন আয়োজকরা। ফ্যানদেরকে নিয়ে একটা উন্মাদনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভূমি মন্ত্রণালয় এক ছাতার নিচে সব সেবা নিয়ে আসার জন্য কাজ করছে। সবকিছু যাতে জনবান্ধব হয় সে প্রচেষ্টা থাকবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে কোনো অনিয়ম দুর্নীতি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সততা নিষ্ঠার সাথে দেশ সেবা করতে চায় সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। কৃষি জমি কৃষকদের হাতেই থাকবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আগের নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের ভীতি আছে। সরকার এই ভীতি দূর করতে চায়। কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় মানে কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্য রাখা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে আইনজীবী মাসুদ আর সোবহান তার রিটে বলেন, গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা ঋণের বিপরীতে কত শতাংশ সুদ দিচ্ছেন তাও জানা, তাদের এটি জানার অধিকার আছে। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা বললাম, 10 বছরের বেশি একজন সুদ দিয়ে যাচ্ছে কাবলিওয়ালার মতো। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে না, সুদ দাও, এই সুদের উপরেই গ্রামীণ ব্যাংক চলতেছে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।